বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কম্পিউটার নেটওয়ার্কিং ক্লাসের তোমাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। এটি আসলে আমাদের একটা মেকআপ ক্লাস। ইতিপূর্বে ঈদের ঠিক আগে 18ই মার্চ আমরা 18ই এপ্রিল আমরা একটা ক্লাস নিতে পারিনি, রমজানের এবং ঈদে বাড়ি যাওয়া এই রিলেটেড মুভমেন্টের কারণে। তো সেটির একটা মেকআপ ক্লাস আজকে আমরা নিচ্ছি। খুব বেশি টপিক আজকে আলোচনা করব না। আইসিএমপি, ট্রেস রাউট প্রোটোকল, আর হলো ওদিকে গিয়ে আইপিভি6, এই দুইটা বিষয় আজকে আমাদের সাথে আলোচনা করব। আমি একটু আগে খেয়াল করলাম যে আমার ইন্টারনেট একটু আনস্টেবল দেখাচ্ছে। এখনো ওয়াইফাইতেই কানেক্ট করে আসছি। আমার ব্যাকআপ হটস্পট ওপেন করা আছে। ইন এনি কেস যদি ডিসকানেক্টেড হয়ে হয়তো বা সঙ্গে সঙ্গে আবার কানেক্টেড হয়ে যাব। তো আমার মনে হয় সেটা নিয়েও সমস্যা হবে না। কিন্তু যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হলো আমি আহ মুনতাসিরকে পোস্ট করে রেখেছি, সো দ্যাট আমি কোনো কারণে যদি নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড হয়েও যায়, ইউ উইল বি ইন দ্যাট ক্লাস এন্ড ইউ উইল গেট সার্ভিসেস, এবং মোবাইলের ডেটাতে আবার হয়তো বা ফেরত আসবে। তো আজকে আমাদের যে টপিক আইসিএমপি স্ট্যান্ডস ফর ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। আমরা যে পিং ব্যবহার করি, প্যাকেট ইন্টারনেট ব্রোকার প্রোটোকল, এই পিং প্রোটোকল কিন্তু একটা আইসিএমপি প্রোটোকলের অন্তর্ভুক্ত। পিং একটা টুল, আইসিএমপি প্রোটোকলের অন্তর্ভুক্ত পিং একটা টুল, যেটা ব্যবহার করে আমরা কানেক্টিভিটির স্ট্যাটাসটা আমরা চেক করতে পারি। হোস্ট এবং রাউটার গুলি এই একাধিক আইসিএমপি প্রোটোকলের টুলস গুলি ব্যবহার করে থাকে। স্যার, আপনার মেবি ভিডিও অন হয়েছে। সরি, প্রোটোকল গুলি অন হয়ে থাকে যেন আমরা ইরর রিপোর্টিং করতে পারি। এরপরে হলো আমরা নেটওয়ার্ক এবং প্রোটোকলের যে সমস্ত অপারেশন সমূহ আছে সেগুলি যেন আমরা প্রয়োগ করতে পারি। তো এই যে অপারেশনস সেগুলি আমরা এখানে প্রয়োগ করতে পারবো, সো দ্যাট এখানে যে নেটওয়ার্কের যে ম্যানেজমেন্ট সেটা যেন আমরা এফিশিয়েন্টলি করতে পারি। এটা মূলত নেটওয়ার্ক লেয়ারের অ্যাবাভ দ্য আইপি এটা কাজ করে, এবং মূলত আইপি ডেটাগ্রামই এই আইসিএমপি প্যাকেট গুলিকে ক্যারি ওভার করে। এটা খুবই ছোট একটা মেসেজ, আইসিএমপি মেসেজ পাঠানো হয়। অনেক ধরনের টাইপ আছে, টাইপের মধ্যে কোড আছে। পিং প্রোটোকলে যে প্রথমে যেটা বলেছি, টাইপ 0 কোড 0, পিং প্রোটোকল প্যাকেট ইন্টারনেট ব্রোকার। দেখো, ডেস্টিনেশন যদি আনরিচেবল হয়, নেটওয়ার্ক আনরিচেবল, সেটা একটা ঘটনা। নেটওয়ার্ক পাওয়া গিয়েছে কিন্তু ওই নেটওয়ার্কের মধ্যে যে হোস্টকে আমরা খুঁজতেছি সেই হোস্টকে পাওয়া যায় নাই, সেটা আর একটা ঘটনা। তারপরে যে প্রোটোকলের সাথে আমরা কথা বলতেছি সেই প্রোটোকল আনরিচেবল, সেটা আর একটা ঘটনা। পোর্ট আনরিচেবল, সেটা একটা ইরর রিপোর্টিং। ডেস্টিনেশন নেটওয়ার্ক আননোন, খুঁজেই পাওয়া যাচ্ছে না, মানে আনরিচেবল সেটা একটা জিনিস, আর আননোন এর একটা জিনিস। এই নাম কোন নেটওয়ার্ক আসলে এক্সিস্ট করে না। সিমিলারলি ডেস্টিনেশন হোস্ট আননোন, এরকম বিভিন্ন কোড এবং টাইপ দিয়ে এগুলিকে আইডেন্টিফাই করা হয়ে থাকে।
এবং কারেক্ট যদি রিকোয়েস্ট যায় তাহলে রিকোয়েস্ট ইকো করবে যে হ্যাঁ আমি খুঁজে পেয়েছি, পিং এর মাধ্যমে টাইপ 840 প্যাকেট সেখানে আসবে। এরপরে রাউট অ্যাডভার্টাইজমেন্ট প্যাকেট আমরা অনেক সময় পাঠাই। রাউট অ্যাডভার্টাইজমেন্ট প্যাকেট, রাউট ডিসকভারি প্যাকেট, এগুলি সবই হলো আইসিএমপি ম্যানেজমেন্ট প্রোটোকলের মধ্যে পড়ে। টিটিএল এক্সপায়ার, এটা আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ। তারপরে আইপি হেডারের মধ্যে যদি কোনো ইরর থাকে, ব্যাড আইপি হেডার মেসেজ সোর্সকে ডেস্টিনেশন থেকে জানানোর জন্য এটিও আমরা ব্যবহার করে থাকি। সোজা কথায় ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকলের এই পিং প্রোটোকল, পিং টুলটা, আর একটা টুল আছে ট্রেস রাউট। ট্রেস রাউট অথবা ইয়েতে ব্যবহার করলে এটা, উইন্ডোজে ব্যবহার করলে এটা হলো ট্রেসার্ট, টিই TRACERT, ট্রেসার্ট। ট্রেসার্ট বা ট্রেস রাউট একই টুল। পিং দিয়ে যেরকম কানেক্টিভিটি টেস্ট করা যায়, হোস্ট অথবা নেটওয়ার্ক আনরিচেবল নাকি রিচেবল না, নোন ক্যান নাকি নোন না, আইপি হেডারের প্যাকেটে কোনো সমস্যা আছে কিনা, এগুলি যেরকম চেক করা যায়, ট্রেস রাউট দিয়ে যেটা চেক করা যায় সেটা হলো সোর্স থেকে আমি একটা ডেস্টিনেশনে ডেটা প্যাকেট পাঠাচ্ছি, এন্ড টু এন্ড ডিলে কত এবং কোন হোপে কত ডিলে হচ্ছে সেগুলি সম্পর্কে জানা যায়। যেরকম এই লিঙ্ক যদি ডিস্টার্ব দেয় তাহলে আমি এখানে ট্রেস রাউট করলে বুঝতে পারবো যে এই লিঙ্কটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, কিন্তু এইখানে কানেক্টিভিটি লুজ হয়ে গেছে। তাহলে আমাকে তখন করতে হবে কি, এখানে অল্টারনেট যদি কোনো রাউটার থাকে সেই রাউটার দিয়ে আমাকে ট্রাভেল করে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা কিভাবে আমরা করি? ফার্স্ট টিটিএল সমান যদি আমরা 1 সেট করি তাহলে ও এখানে মেসেজ পাঠাবে, এখান থেকে মেসেজ পাবে, তাহলে একবার দুইবার তিনবার মেসেজ পাবে, তাহলে এভারেজ যেটা সেটা সে ব্যবহার করতে পারে। টিটিএল সমান যদি 2 পাঠায় তাহলে সে এখানে পাঠানোর পরে এখানে পাঠাবে, এইখান থেকে কত দূরত্ব সেটা তিনটা প্রব মেসেজ দিয়ে সে চেক করবে। টিটিএল সমান 3 পাঠালে এই পর্যন্ত, টিটিএল সমান 4 পাঠালে এই পর্যন্ত, এইভাবে করে করে এক এক করে করে বাড়বে। সো এইভাবে করে আমরা কি করতে পারি যে এই পাথের ডিস্টেন্স কত, দেখো তিনটা করে প্রপ প্যাকেট পাঠানো হচ্ছে, একটা দুইটা তিনটা, তিনটা করে প্রপ প্যাকেট পরের হোপে পাঠানো হচ্ছে, তিনটা করে প্রপ প্যাকেট তারপরের হোপে পাঠানো হচ্ছে, যদি টিটিএল হয় হলো 3। একটা একটা করে যাবে, একটা একটা করে টিটিএল এর ভ্যালু কমতে থাকবে, যখন 0 হয়ে যাবে তারপরে আর এই প্রপ প্যাকেটটা আর ট্রাভেল করবে না। প্রথমে যদি 3 পাঠাই, প্রথম হোপে 3 থেকে 2 হবে, তারপরে হোপে 2 থেকে 1 হবে, তারপরে হোপে 0 হয়ে যাবে। তাহলে এখানে 3 পাঠালে 3 থেকে 2 হবে, এখানে 2 থেকে 1 হবে, এখানে 2 থেকে 0 হয়ে যাবে এখানে। এখানে আসার পরে ও আর এখানে আর ডেটা প্যাকেট পাঠাবে না, সামনে আর পাঠাবে না। প্রবের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট সে দিয়ে দিবে। এইটা থেকে বোঝা যাবে যে তার দূরত্ব কত। আমি সুন্দর একটা এক্সাম্পল দিয়ে তোমাকে দিচ্ছি, এই দেখো স্টপিং ক্রাইটেরিয়া। এটা হচ্ছে ইউডিপি সেগমেন্ট ইভেন্চুয়ালি অ্যারাইভস এট দ্য ডেস্টিনেশন হোস্ট এবং ডেস্টিনেশন রিটার্নস দ্য আইসিএমপি পোর্ট আনরিচেবল মেসেজ টাইপ 3 পোর্ট 3, একটু আগে যেটা তুমি দেখে আসলাম। হ্যাঁ, পোর্ট আনরিচেবল টাইপ 3 পোর্ট 3, এই ধরনের মেসেজ সে তখন পাঠিয়ে দিবে। এই যে মেসেজ যে সে কমিউনিকেট করলো, এইগুলিকে আমরা বলছি হলো আইসিএমপি মেসেজ। সো দ্য টুল ইউজিং trace route will be exercised here. এখন মেইন যেটা মোটিভেশন সেটা হলো এই টুলগুলি ব্যবহার করে আমি চেক করতে পারি সোর্স থেকে আমার ডেস্টিনেশনের দূরত্ব কত এবং কোথায় কত মিলি সেকেন্ড ডিলে আসলে এক্সপেরিয়েন্স হচ্ছে সেটি সম্পর্কে আমি ধারণা পেতে পারবো। তো এই বিষয়টা আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি এই পিং এবং ট্রেস রাউট বা ট্রেস আর্টের যেটা ব্যবহার, সেটা তোমরা সকলে একটু নিশ্চিত করবে।
আজকের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হলো আইপি ভার্সন 6। এতদিন যে আইপি আমরা পড়তেছিলাম সেটা হলো আইপি ভার্সন কত? 4। আইপি ভার্সন হলো 4, IPv4 বলা যায়, আইপি ভার্সন। আজকে আমরা পড়বো যেটা আইপি ভার্সন 6। আইপি ভার্সন 6 এ আইপি ভার্সন 4 এর যে 32 বিট অ্যাড্রেস ছিল, এটা আসলে খুবই কম, মাত্র 2 টু দি পাওয়ার 32 সংখ্যক হোস্টকে কানেক্ট করা সম্ভব। তারপরেও বিভিন্ন সাব নেটওয়ার্কে ক্লাস ইত্যাদিতে ভাগ করার ফলে প্রত্যেকটা সাব নেটওয়ার্কের জন্য দুইটা করে করে অ্যাড্রেস নষ্ট হয়। এই কারণে প্র্যাকটিক্যালি আসলে এর চেয়েও অনেক কম সংখ্যক ইউজারকে, হোস্টকে আসলে কানেক্ট করা সম্ভব। তো পৃথিবীতে ইন্টারনেটের পেনিট্রেশন এত দ্রুত বেড়ে যাচ্ছে যে এই মাত্র 4 বিলিয়ন অ্যাড্রেস দিয়ে আসলে এটা সম্ভব না। কারণ বর্তমানে ইন্টারনেটের সাথে কানেক্টেড প্রায় 15 বিলিয়ন ডিভাইস। তো মাত্র 4 বিলিয়ন অ্যাড্রেস হলো IPv4 দিয়ে দেওয়া যায়, তাহলে সেটা তো আর সম্ভব না। এই কারণে শতাব্দীর 90 দশকের মাঝামাঝির দিকে IPv6 এর প্রচলন শুরু হয় এবং এই কনসেপ্টটা আসে। সেটা হলো কি, 32 বিটের পরিবর্তে 128 বিট ব্যবহার করা হবে হলো 128 বিট ব্যবহার করা হবে হলো আইপি অ্যাড্রেসিং এর জন্য। এবং সেক্ষেত্রে এই 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 আইপি অ্যাড্রেসিং করার ফলে থিওরিটিক্যালি বলা হচ্ছে ধরনের বুকে প্রতিটি ধূলিকণাকেও একটা করে আইপি অ্যাড্রেস দেওয়া যাবে। অলমোস্ট আনলিমিটেড নাম্বার অফ আইপি অ্যাড্রেস। এটা কখন এক্সহস্ট হবে আমরা এখনো জানি না। যদি মানুষ একটা একটা করে আইপি অ্যাড্রেস ব্যবহার করতো, তাহলে সারা পৃথিবীতে এখন 8 বিলিয়ন 800 হলো বিলিয়ন মানুষ। তাহলে সেইটা আসলে এটা 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 আসলে বহু সময় লাগবে। কিন্তু এখন যেভাবে আইওটি ডিভাইস ডেপ্লয়মেন্ট হওয়া শুরু হয়েছে, আহ রাস্তাঘাটের সকল গাড়ি ঘোড়া সব আইপি অ্যাড্রেসের অন্তর্ভুক্ত। বাসা বাড়িতে যত হোম অ্যাপ্লায়েন্স আছে সব নিজস্ব তাদের নেটওয়ার্কের সাথে কানেক্টেড। বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে যত রড লাইট, হেডলাইট, কি বলে, রোড লাইট যেগুলি আছে সেগুলি আইপি অ্যাড্রেসের সাথে কানেক্টেড, ইন্টারনেটের সাথে কানেক্টেড। এরপরে যত ক্যামেরা আছে, আইপি ক্যামেরা, সব ইন্টারনেটের সাথে কানেক্টেড। এই পরিমাণ ডিভাইস ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়ার কারণে আমাদের এখানে যে ইমপ্লিমেন্টেশন, that will be significantly important to identify the huge number of IP addresses that are required. এই কারণে 32-এর পরিবর্তে 64 নিয়ে একটা আলোচনা ছিল, কিন্তু পরবর্তীতে সবাই, বোথ ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি এবং একাডেমিক কমিউনিটি, রিসার্চ কমিউনিটি একটা একমত হয়েছে যে না, এটা 128 বিট ইউজ করা হবে। এবং IPv4 এর হেডারের লেন্থ ছিল 20 বাইট, কিন্তু IPv6 এর হেডারের লেন্থ হলো 40 বাইট। এবং it allows different types of treatment for the different flows. এবং এটা ফিক্সড লেন্থ। IPv4 এ মনে আছে হেডারের লেন্থ ভ্যারিয়েবল ছিল, কতগুলি অপশনাল ফিল্ড ছিল, এখানে কোনো অপশনাল ফিল্ড নাই, ফিক্সড 40 বাইটের হেডার ব্যবহার করা হবে। এবং IPv6 এ কোনো ফ্র্যাগমেন্টেশন এন্ড রিঅ্যাসেম্বলি অফ প্যাকেটস এগুলি অ্যালাউ করা হয় না। একটু পরেই আমরা IPv6 এর যেটা হেডার ফরম্যাট আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রোটোকলের যে 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 বর্ণনা আছে সেটা আমরা দেখব। তো তার আগে আমরা একটু দেখে দিই যে অ্যাড্রেসিংটা আসলে IPv6 এ কিভাবে করা যায়। 128 বিট মানে 2 টু দি পাওয়ার 120 অ্যাড্রেসেস আসলে থিওরিটিক্যালি দেওয়া সম্ভব। এবং এটা অ্যাপ্রক্সিমেটলি 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার
38 কম্পিউটার আসলে কানেক্ট করা সম্ভব। তো সেটিতে দেখা যাচ্ছে যে আর্থের সারফেস এরিয়াতে ল্যান্ড এবং ওয়াটার, এটা মোট যত স্কোয়ার মিটার আছে, এই 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 স্কোয়ার মিটারের দেখা যাচ্ছে যে প্রতি ধূলিকণাকেই একটা করে আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব। অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট ক্যান নেভার অ্যাচিভ 100% efficiency, but there are other reasons to be discussed later. কেন? যে আমাদের প্রত্যেকটা আইওটি ডিভাইস ওভারল্যাপিং থাকবে। শুধু পৃথিবী কত দৈর্ঘ্য প্রস্থ, তার আয়তন কত, এটা দিয়ে আসলে আমাদের হিসাব করলে হবে না। একটা বিল্ডিং যখন 20 তলা, 50 তলা, 100 তলা হয়, তখন ওই ভূমির এরিয়া দিয়ে ওখানে কতগুলি মেশিন ব্যবহৃত হবে এটা আসলে সুনির্দিষ্ট থাকে না। একটা যখন 100 তলা বিল্ডিং তৈরি হয়, তখন নিচের মাটি হয়তো ব্যবহার করতেছে আহ সামথিং 5,000 স্কোয়ার ফিট বা 10,000 স্কোয়ার ফিট, কিন্তু ওই 10,000 স্কোয়ার ফিটে 100 তলা হইলে ওইটা আসলে 100 গুণন 10,000, তার মানে আসলে 10 লাখ সেখানে আসলে স্কোয়ার ফিট জায়গা আসলে সেখানে দখল হয়ে যাচ্ছে। এবং সেখানে প্রত্যেক ফ্লোরে প্রচুর পরিমাণ আইপি এনাবল ডিভাইস সেখানে আমাদের কানেক্ট করতে হচ্ছে। এবং এটা নট অনলি যে ডিভাইস যেগুলি মানুষ ব্যবহার করছে, in addition to many other devices, camera, IP camera devices, home appliances including refrigerator, কম্পিউটার, ল্যাপটপ, টোস্টার, মাইক্রোওয়েভ ওভেন, এমনকি ওয়াটার হিটার, সবই এখন আসলে ইন্টারনেটের সাথে কানেক্টেড। এই কারণে এর অ্যাড্রেসিং মেকানিজমটা অত্যন্ত স্ট্রং হওয়াটা জরুরি। তো 128 বিট মানে 16 বাইট। আগে যেখানে 4 বাইট ছিল সেখানে 16 বাইট। তার মানে হলো এই রকমের 4 গুণ অ্যাড্রেসের সাইজ আসলে আমাদের বেড়ে গেছে। কিন্তু আসলে 4 4 গুণ তো অ্যাড্রেস হবে না। 2 এর পাওয়ার 128, আগে ছিল 2 এর পাওয়ার 32, এখন 128 হয়ে গেছে। দ্যাট মিনস এক্সপোনেনশিয়ালি আসলে সংখ্যাটা বাড়বে, গুণন আকারে বাড়বে না, এক্সপোনেনশিয়ালি আসলে সংখ্যাটা বেড়ে যাবে। এবং এই আইপি অ্যাড্রেসের এইগুলি এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়। এই 32, 1, 2, 3, 4, এখানে হেক্সাডেসিমালের রিপ্রেজেন্টেশনে এখানে 16 বিট, এখানে আবার 16 বিট, আবার 16 বিট, 16 বিট, 16 বিট, 16 বিট, 16 বিট, 16 বিট। তাহলে 128-কে যদি আমি 16 দিয়ে ভাগ করি, তাহলে আমি কত পাবো? 8 পাবো, তাই না? 8 পাবো, গুড। 8 পাবো। দেখো তো এখানে 8টা চান্স আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এক্সেলেন্ট। এবং প্রত্যেকটার মাঝখানে এরকম কোলন চিহ্ন দেই। আর এইগুলিকে আমরা এই যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, 4 বিট করে করে, 16 বিট এখানে আছে, 4 বিট করে করে 4টা হেক্সাডেসিমাল ডিজিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। আরো কিছু স্কুইজিং মেথডোলজি আছে। সেটা হলো, কখনো যদি এরকম অল জিরোস থাকে, তাহলে আমরা এতগুলি জিরো না লিখে একটা জিরো বসাইতে পারবো। এটা ভ্যালিড অ্যাড্রেস, এটাকে বলা হচ্ছে অ্যাব্রিভিয়েটেড অ্যাড্রেস। মানে আমরা পূর্ণাঙ্গটা লেখা দরকার নাই, শর্ট অংশটা লিখলেই হচ্ছে। প্রথমে 00 আছে, তারপরে 74 আছে, 00 লেখা দরকার নাই, শুধু 74 লিখলেই হচ্ছে। তো এই রকমের ভাবে অল্প জায়গায় যেন এরকম অ্যাড্রেসটা লেখা যায়, ম্যানেজ করা যায়, বাট ইট ইজ কম্প্রিহেন্ডেবল বা আন্ডারস্ট্যান্ডেবল হয়, সেটা আসলে এখানে নিশ্চিত করতে হবে। এইখানে আবার একটা ঘটনা আছে, সেটা হলো যদি ডাবল হয়, তাহলে ডাবল এরকম 3টা থাকলে অ্যাব্রিভিয়েটেড করে এই কাজটা করা যাবে, কিন্তু আলাদা আলাদা ভাবে এই কাজটা করা যাবে না। সো অ্যাব্রিভিয়েশন পরপর 3টা জিরো আছে, এরকম পরপর আমরা এখানে ফাঁকা দিয়ে দিলাম। এটাতে 3টা না 4টা জিরো আছে, রাইট? তাহলে এরকম কোলন, ফাঁকা দিয়ে আবার কোলন দিলাম, তাতে এই জিনিসটা আসলে এখানে রিপ্রেজেন্টেড হবে। সো এই ক্ষেত্রে অ্যাড্রেসেস কি? এফডিসি 0.0.0.0, তারপর আবার
বিবিএফএফ, এরপর অল এফএফ, এই যে অল এফএফ এবং বিবিএফ এখানে যেভাবে আছে সেভাবে, এবং এখানে দেখো দুইটা কলন পর পর, মানে মাঝখানে একটা জিরো আসলে এখানে আছে। তাহলে এইভাবে করে আমরা কি করবি, রিপ্রেজেন্ট করতে পারবো। এখানে একটা এক্সারসাইজ দিয়েছে, হোয়াট ইজ দ্য কমপ্লিট IPv6 অ্যাড্রেস ফর দিস ওয়ান। এটার জন্য কমপ্লিট IPv6 অ্যাড্রেসটা, তাহলে কমপ্লিট IPv6 অ্যাড্রেস, এটা তো 4 বিট 4টা আছে। এটা সিএবি, সিএবি আছে, 1 2 3 4 1 2 3 4 আছে। এইখানে ডবল কোলন আছে, FEED, এরপরে 3, এরপরে এত ইজ। এটা তো গেল, এখানে সামনে কিছু নাই মানে কি জিরো আছে। এখানে 1 2 3 4 যা তাই আছে, এখানে কিছু নাই মানে কি অল জিরোজ আছে। এখানে আর একটা অল জিরোজ আছে, এজন্য দুইটা মিলে একটা দিছে। এরপরে FEED, FEED তো এখানে আছে। এরপরে হলো 3, 3 মানে ওইটা 3 আর সামনে তিনটা জিরো আছে। তারপরে BEEF। একটা প্রশ্ন আসতে পারে, স্যার এখানে ডাবল কোলন আছে, এখানে তো 4টা জিরো দিয়ে শেষ হতে পারতো, আপনি কিভাবে বুঝলেন যে দুইবার হবে? দুইবার হবে বোঝার বুদ্ধি হলো, এরকম 8টা পেয়ার থাকতে হবে। এটা হলো একটা, দুইটা, এটা হলো তিনটা, এটা হলো চারটা, এটা হলো পাঁচটা, এটা হলো ছয়টা। বাকি আছে কয়টা? দুইটা। এখানে দুইটা, ওই যে যে দুইটা বাকি আছে সেটা এখানে থাকবে। তাহলে এইটা হলো হিসাবে বুদ্ধি, কিভাবে আমরা IPv6 অ্যাড্রেস দেখে সহজে শর্ট ফর্ম থেকে লং ফর্মে আমরা ট্রান্সলেট করতে পারি। বড় অ্যাড্রেস যেহেতু 16 বাইট এবং এবং 128 বিট, এই জন্য রিপ্রেজেন্টেশনের সময় একটা শর্টকাট ওয়ে বা অ্যাব্রিভিয়েটেড ওয়েটা আসলে খুব প্রচলিত আছে, এবং এটি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটররা প্রায়শই প্র্যাকটিক্যাল ইন্টারনেট কনফিগারেশনের সময় ব্যবহার করে থাকে। তো এই সম্পর্কিত কিছু ধারণা আমাদের থাকে। এখন যদি বলি এইটার কমপ্লিট অ্যাড্রেস কি, লিখে ফেলো তো দেখি। এইটার কমপ্লিট অ্যাড্রেস কি তোমরা যদি একটু লিখে ফেলো কাইন্ডলি, আমি 1 মিনিট একটু নীরবতা। কেউ তো এখনো দেখি হ্যান্ড রেজ করে নাই, বুঝতে পারছো না? এটা কিন্তু সহজ ছিল। আমার মোট 8টা এরকম পেয়ার লাগবে। 8টার মধ্যে এখানে দেওয়া আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, আর লাগবে কয়টা? 5টা। 5টা লাগবে স্যার। 5টা লাগবে। আচ্ছা, এইটা ভ্যালিড অ্যাড্রেস না, কারণ এখানেও শর্ট করা হয়েছে, এখানেও শর্ট করা হয়েছে। একটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম একটা পেয়ারকে শর্ট করা যাবে, একটা প্লেসে শর্ট করা যাবে, একাধিক প্লেসে শর্ট করা যাবে না। এটা মিনিংফুল, কারণ এই যে এখনই আমরা প্রবলেমে পড়ছি। 5টা কম আছে, তাহলে 5টা, এখানে তিনটা, এখানে দুইটা, নাকি এখানে দুইটা, এখানে তিনটা, নাকি এখানে একটা, এখানে চারটা, নাকি এখানে চারটা, এখানে একটা, কি আমরা কিন্তু জানি না, অসংখ্য অপশন থাকতে পারে। ওই জন্য অ্যাব্রিভিয়েট করতে হলে পরে অ্যাব্রিভিয়েটেড ডাবল করা যাবে না, যে কোনো পুরো অ্যাড্রেসে যে কোনো একটা জায়গায় অ্যাব্রিভিয়েট করা যাবে, তাহলে পরে আমরা ওটা
সাপ্রেসিং করা বা অ্যাব্রিভিয়েটেড করা এক জায়গায় করা যাবে, জিরো গুলিকে অ্যাব্রিভিয়েটেড করা যাবে, কিন্তু একাধিক জায়গায় করা যাবে না। তাহলে এটা একটা ভালো অ্যান্সার আমরা পাইলাম। এখন IPv6 এর ডেটাগ্রাম আমরা দেখব। IPv6 এর ডেটাগ্রাম দেখার সময় আমরা দেখব যে আগের মতো ভার্সন আছে, প্রায়োরিটি নাম্বারিং আছে, এখানে ফ্লো লেভেল নতুন একটা জিনিস যুক্ত করা হয়েছে। ফ্লো লেভেল যুক্ত করা হয়েছে সেটা হলো IPv6 এর ট্রাফিক বিভিন্ন ইউজারের কাছ থেকে যখন ক্রিয়েট হবে, তখন তাদের একটা ফ্লো নাম্বারিং থাকবে বেসড অন সার্ভিস প্রায়োরিটি। ইমেল হলে একরকম, ওয়েব হলে একরকম, রিয়েল টাইম ডেটা কমিউনিকেশন হলে আর একরকম। তো ওই জিনিসগুলি ফ্লো দিয়ে হলো নির্ধারণ করা হবে যে ফ্লোর কোন ফ্লোর প্রায়োরিটি কত, এবং সেই ফ্লো এর ইম্পর্টেন্স ধরে রাউটিং এস্টাবলিশ করা হবে, যেগুলি আমরা আগামী দিনে বলবো। আর হলো পেলোড লেন্থ, পেলোড মানে তো অরিজিনাল ডেটা যেটা, সেটার লেন্থ কত সেটা সে বলে দিচ্ছে। এরপরে নেক্সট হেডার, নেক্সট হেডার বলতে এই লেয়ারে তো আমরা আইপি লেয়ার ব্যবহার করলাম, এর উপরে কি টিসিপি নাকি ইউডিপি সেটা বলে দিতে হবে। আর হোপ লিমিট তো আমরা জানি সাধারণত 32 বা 30 হিসাব করে দেওয়া হয়, অথবা আমরা চাইলে ছোট করতে পারি, এটা অ্যাডমিনিস্ট্রেটরের চয়েসের ব্যাপার, যে কত দূর পর্যন্ত আমরা ডেটা ট্রাভেল করাবো এবং কত হোপের মধ্যে সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে আমরা পৌঁছাইতে। একইভাবে সোর্স অ্যাড্রেস আছে 128 বিট ফুল, ডেস্টিনেশন অ্যাড্রেস আছে 128 বিট ফুল। আর হলো পেলোড, পেলোড মানে হলো কি অরিজিনাল ডেটা যেটা আসলে আমরা কমিউনিকেট করতে চাচ্ছি। আর এই সোর্স আর ডেস্টিনেশনের অ্যাড্রেস হবে এখন 128 বিট। এটা আসলে মেনটেন করা হয়েছে। এবং এই IPv6 ডেটাগ্রাম এটা এটা ফ্লো এর কনসেপ্ট নিয়ে আসার কারণে প্রায়োরিটাইজেশন প্রসেস এখানে খুবই ইফিশিয়েন্টলি ম্যানেজ করা সম্ভব। এখানে কোনো চেক সাম নাই, ফ্র্যাগমেন্টেশন রিঅ্যাসেম্বলি নাই, এবং আপার লেয়ারে নেক্সট হেডার লেয়ার প্রোটোকল কি সেই বিষয়ে কোনো ধারণা এখানে নাই। তো এখন আমাদের সামনে প্রশ্ন হলো, আমরা যদি এইভাবে ধীরে ধীরে IPv6 এর রাউটার গুলিকে IPv4 এর রাউটার গুলিকে IPv6 এ কনভার্ট করি, আবার একইভাবে IPv6 নেটওয়ার্ক থেকে যদি আমরা IPv4 নেটওয়ার্কে কমিউনিকেট করতে চাই, তাহলে আমরা কিভাবে করি? এই জন্য টানেলিং নামে একটা কনসেপ্ট আছে, ট্রানজিশন ফ্রম IPv4 টু IPv6। এজন্য টানেলিং কনসেপ্ট দিয়ে আমরা করতে পারি। প্রথমে ওরা বলতেছে এমন কি করা সম্ভব, একটা ফ্ল্যাগ ডে ঘোষণা করব যে আগামী দিন কেউ তোমরা ইন্টারনেট ব্যবহার করবা না, আগামী কালকে পুরা ইন্টারনেটের যত আইপি প্রোটোকল দিয়ে রাউটার চলতেছে সবগুলি রাউটার এখন IPv4 না হয়ে IPv6 রান করবে। এখন তোমরা তোমরা যত সিএস যেগুলি যেগুলি ইন্টারনাল যেগুলি সার্ভার তোমরা মেনটেন করতেছো, সেইগুলির আইপি অ্যাড্রেস তোমরা কেনার ব্যবস্থা করো বা একটা মেনটেন করো, সো দ্যাট তোমাদের এটা সম্ভব। ওইটা আসলে তো ফ্ল্যাগ দিয়ে তো আসলে ডিফাইন করা সম্ভব না, ফলে আমাদের কি করতে হবে, ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল একটা সিস্টেম তৈরি করতে হবে। ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল একটা সিস্টেম আমাদের তৈরি করতে হবে, সো দ্যাট আমরা যেন IPv4 এবং IPv6 দে ক্যান ড্যান্স টুগেদার, দে ক্যান লিভ টুগেদার, তারা যেন একই সাথে এই সিস্টেমে সুন্দরভাবে থাকতে পারে, সেটি আমরা ইনশিওর করব। এই জন্য একটা কনসেপ্টের নাম হলো টানেলিং। কি নাম? টানেলিং। কথাটা বলো, তোমরা কি আসো নাকি না, আমি তো বুঝতে পারতেছি না, বলো। টানেলিং। রাইট, টানেলিং হলো IPv6 থেকে IPv4 এর ডেটা পাঠানো এবং IPv4 এর নেটওয়ার্ক থেকে IPv6 এ ডেটা পাঠানোর জন্য আমরা একটা টানেল তৈরি করে দিব, যে এই টানেলের ভিতর দিয়ে যেটা যাবে সেটা পাস হইতে পারবে, বাকিটা পাস হইতে
পারবে না। টানেলের মাথায় একটা ফিল্টার বসাই দিব, ওই ফিল্টার আসলে নির্ধারণ করবে যে কোনটা IPv6 এনাবল্ড আর কোনটা IPv6 এনাবল্ড না, ইন্টারনাল নেটওয়ার্কে কার অ্যাক্সেস আছে আর কার অ্যাক্সেস নাই। সেটা খুব সহজ। দেখো এইখানে যে আমরা করছিলাম IPv4 এর হেডার ফাইল, তারপরে ডেস্টিনেশন অ্যাড্রেস, তারপরে সোর্স অ্যাড্রেস, তারপরে হলো IPv6 ডেটাগ্রাম। তাহলে আমরা কি করব, IPv6 এর কমপ্লিট ডেটাগ্রাম IPv4 এর ওখানে আমরা মেসেজ হিসাবে নিব, নিয়ে ওইটাকে এখন IPv4 প্যাকেটের মাধ্যমে ট্রান্সফার করে দিব। আমি আরো ক্লোজ একটা এক্সাম্পল দেখাচ্ছি। এইখানে খেয়াল করে দেখো, এ একটা নেটওয়ার্ক, এটা IPv6, বি একটা নেটওয়ার্ক IPv6, ই একটা নেটওয়ার্ক IPv6, এফ একটা নেটওয়ার্ক IPv6। এটা যদি হয় তাহলে কিন্তু কোনো কিছুই দরকার নাই, সবাই সবাইকে চেনে এবং একই ধরনের প্রোটোকল স্ট্যান্ডার্ড ব্যবহার করে এ থেকে বির কাছে, বি থেকে ই, থেকে এফ এর কাছে ডেটা পাঠানো সম্ভব। কিন্তু যদি এমন হয় যে ওখানে IPv4 এর নেটওয়ার্কও আছে, এই যে IPv4 এর নেটওয়ার্ক এখানে আছে, এইখানেও IPv4 এর নেটওয়ার্ক আছে, মাঝখানে একটা বড় ইন্টারনেট লেয়ার আছে, তাহলে এইখানেও IPv6, এখানেও IPv6, কিন্তু মাঝখানে IPv4 এর নেটওয়ার্ক আছে, তাহলে এখন কি করি? কাজটা খুব সহজ। অ্যাজ ইফ এই পুরা যে চিঠিটা ছিল IPv6 নেটওয়ার্কের কাছে, এইটা এখন হলো চিঠির মূল অংশ, হয়ে যাবে, কন্টেন্ট হয়ে যাবে। আর এইখানে হলো হেডার বসাই। ওই যে IPv4 বলতেছে তার আইপি অ্যাড্রেস কত, তার ডেস্টিনেশন অ্যাড্রেস কত, তার সকেট নাম্বার কত, ব্যান্ডউইথ ইত্যাদি ইনফরমেশন এখানে বসাই দিয়ে প্যাকেটটাকে এইটার ভিতর দিয়ে পাঠাই। ওইখানে গিয়ে প্রথমে এই আউটারটা আনফোল্ড হবে, আর তারপরে হলো ভিতরের আহ, আহ, যা হলো আনফোল্ড হবে। ঠিক এইভাবে করে আমরা পৃথক করতে পারবো। তো এইখানে দেখো IPv4 টানেল তৈরি করতেছে, কানেক্টিং IPv6 রাউটার্স, এবং এইটার ভিতরে যে ঘটনাটা ঘটবে, এই IPv4 এর হেডার আর অরিজিনাল ইনফরমেশন হলো IPv6 এর ডেটাগ্রাম, ওইটার ভিতর দিয়ে যাবে। এখন যদি বলো স্যার উল্টা যদি হয়, বাহিরেই আছে হলো IPv4 আর ভিতরে আছে IPv6, সেম সেম ভাবে হবে। IPv6 বাইরে থাকে, এই দেখো ফ্লো এক্স দিয়ে দিছে, সোর্স এ, ডেস্টিনেশন এফ, সোর্স হলো এ, ডেস্টিনেশন হলো এফ। কিন্তু এই রাউটার করবে কি, এই রাউটার এখান থেকে রিসিভ করবে, এই বেটা দোভাষী, ও হলো V4 এর নেটওয়ার্কের সাথেও কথা বলতে পারে, V6 এর নেটওয়ার্কের সাথেও কথা বলতে পারে, এটাও তাই দোভাষী। ও কি করবে, এই পুরা প্যাকেটটা, এই যে এই প্যাকেটটা পুরা, এই প্যাকেটটা ভিতরে ঢুকাই দিবে, দিয়ে বাইরে একটা নতুন মোড়ক দিবে, মোড়কের উপর দিয়ে অ্যাড্রেস ট্যাড্রেস সবকিছু যা যা বসানো লাগে সব বসা IPv4 এর উপর দিয়ে পাঠাই দিবে। IPv4 এর উপর দিয়ে পাঠালে ওই পাশে আবার IPv4 এর যেটা গেটওয়ে আছে সেইটা রিসিভ করে আনপ্যাক করবে, করে এই মাঝখানের অংশটা শুধু ওই এফ নেটওয়ার্কের কাছে ট্রান্সফার, কেউ হলো এফ এর কাছে শুধু এই মাঝখানের অংশটা শুধু শেয়ার। So this is how IPv4 and IPv6 jointly playing together efficiently for transporting data from one corner of the world to other corner, running different types of protocols simultaneously. So it's a very important concept that can help us to identify the different contributions made by our previous scientists and authors. এইভাবে করে আমরা IPv6 এর ডোমেন আমরা কিনছি ধীরে ধীরে, এবং অনেকেই ইমপ্লিমেন্ট করে ফেলেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অফিসে এখন আছে। এইখানে দেখো একটা এক্সাম্পল দেখাচ্ছে
যে IPv6 এর ডেপ্লয়মেন্ট স্ট্যাটাস, হ্যাঁ, 30% of the total network has already been established. More than 30, in fact 35 মতো has been established by the IPv6, but still it is slow. It is slow. Still it is slow. এবং এই লং টাইম ডেপ্লয়মেন্ট সেটা লেগে যেতে পারে 25 ইয়ার্স আমি কন্টিনিউ, এবং যে কারণে এই এই ওয়েব গ্লোবাল মিডিয়ার উপরে নির্ভর করে আমাদেরকে এই ধরনের ডেপ্লয়মেন্ট অ্যাপ্রোচে আসলে যেতে হবে। আজকে আসলে আমার দিক থেকে এই পর্যন্তই। আমরা এই পার্টিকুলার বিষয়গুলিতে আমরা যেটা করব, আহ, আমরা যেটা করব সেটাই হলো যে আমাদের যে রাউটিং অ্যালগোরিদম গুলি আছে সেগুলি আমরা বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমি তোমাদের কাছে প্রশ্ন চাচ্ছি যে কি কি ধরনের বিষয়গুলি আমরা এখানে আলোচনা করেছি সেটা একটু সামারি করবো, এবং বাকি যে কোশ্চেন গুলি আছে সেগুলি একটু আনসার করবো, প্লিজ। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো প্লিজ। স্যার আমরা যদি IPv6 এ ট্রান্সফার করতে চাই তাহলে কি আমাদের পুরো রাউটার গুলোকে IPv6 এ ট্রান্সফার করতে হবে, নাকি টানেলিং ইউজ করে আমরা কাজ চালাতে পারবো? টানেলিং ইউজ করে আমরা কাজ চালাতে পারবো, কিন্তু টানেলিং করলে এটা হলো IPv4 এর নেটওয়ার্কের উপরে আমার ডিপেন্ডেন্সি থাকলো, এবং সেক্ষেত্রে কনভার্সনের জন্য ইফিসিয়েন্সির কিছুটা লস হবে। এটা হলো ইন্টারমিডিয়ারি ব্যবস্থা, কিন্তু IPv6 যদি আমি করে ফেলতে পারি সব জায়গায়, তখন আর টানেলিং এর আমার কোনো প্রয়োজন হবে না। একবার V6 থেকে V4 এ কনভার্ট করো, আবার ওই পাশে গিয়ে V4 থেকে V6 এ কনভার্ট করো। দিজ আর টাইম কনজিউমিং টাস্ক, উই ডোন্ট নিড ইট। আমি যার কাছে ডেটা পাঠাবো সেও IPv6 চালাচ্ছে, আমি যেখান থেকে পাঠাচ্ছি সেও IPv6 চালাচ্ছে, এবং যে রুট হয়ে এই প্যাকেট যাবে সেইখানেও সবাই IPv6 চালাচ্ছে। এইরকম যদি একটা সিনারিও হয়, তাহলেই কেবল IPv6 এর যে আসল বেনিফিট সেটা আসলে আমরা পেতে পারবো। আহ তো এটি এটি একটা ইম্পর্টেন্ট বিষয় তুমি প্রশ্ন করেছো, তো সেটি আসলে আমাদের ইনভেস্টিগেট করা দরকার। আর কেউ? আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি, তারপরে আবার আবার যদি কারো প্রশ্ন থাকে তাহলে সেখানে আমি আবার পোস্টে চলে যাব। এখন আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। সাগর, কিছু বলছো? ইয়েস স্যার। বলো। সরি স্যার, আমি একটা ওয়ার্কশপের বাইরে আছি, তো এই জন্য আমি অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আসলে মাইক্রোফোনটা ওপেন করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখনই অ্যাটেন্ডেন্স নিয়ে নিব সবার। ওকে, লোড স্টুডেন্টস। ও আচ্ছা আচ্ছা, এটা হলো আমার মেকআপ ক্লাস, আর মেকআপ হলো গত মাসের 18 তারিখে। 18ই, রাইট। স্যার রেকর্ডিংটা অফ করে দিতে পারেন? হ্যাঁ, রেকর্ডিংটা অফ করি, তাহলে রেকর্ডিং এর সাইজটা আসলে ছোট হবে। তো ওইটা না, রেকর্ডিং হলো এখানে।